Hello everyone. Heterogeneous equilibria phase rule তৃতীয় ক্লাস। এখানে আমরা বিভিন্ন সিঙ্গেল কম্পোনেন্ট, বাই কম্পোনেন্ট আর ট্রাই কম্পোনেন্ট এই সিস্টেমগুলোর ফেজ ডায়াগ্রাম আলোচনা করব। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো a single component system or a one component system. one component system বলতে যেটা আসে সেটা হলো জল। তো যেহেতু এখানে ফেজ ডায়াগ্রাম আলোচনা করা হবে, তাই ফেজ ডায়াগ্রামের একটা সংজ্ঞা আমাদের প্রথমে জেনে নিতে হবে। কি না, a phase diagram is a graphical presentation of the physical states of a substance under different conditions of composition, temperature and pressure. কি হয়, এইখানে y axis এ প্রেসার এবং x axis এ টেম্পারেচার প্লট করা হয় এবং বিভিন্ন কার্ভেচারের মাধ্যমে বা কার্ভের মাধ্যমে বা রেখার মাধ্যমে বিভিন্ন জোনকে ভাগ করে দেওয়া হয় এবং এক একটা জোন তার কোন ফেজকে ডিনোট করছে, কোন কম্পোজিশনকে ডিনোট করছে, অথবা এক একটা লাইন কোন ইকুইলিব্রিয়ামকে ডিনোট করছে, অথবা এক একটা পয়েন্ট, সেই পয়েন্টে কারা কারা একসাথে সহাবস্থান করছে, সেই জিনিসগুলোকে একসাথে একটা ফেজ ডায়াগ্রাম বলা হয়। এটা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তাহলে কি দাঁড়ালো? A phase diagram may be of a single component system, bicomponent system and tricomponent system. এই ফেজ ডায়াগ্রাম মূলত তিন রকমের সিস্টেমের হয়। একটা হচ্ছে সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম, যেমন ধরো জলের ফেজ ডায়াগ্রাম, সালফারের ফেজ ডায়াগ্রাম, কার্বন ডাইঅক্সাইডের ফেজ ডায়াগ্রাম এটসেট্রা। আরেকটা হয় বাই কম্পোনেন্ট সিস্টেম। সেখানে দুরকম কম্পোনেন্ট থাকবে, তারা মিসিবল হতে পারে, ইমিসিবল হতে পারে, অথবা কনজুগেট হতে পারে, অর্থাৎ পার্শিয়ালি মিসিবল হতে পারে। এছাড়া আছে ট্রাই কম্পোনেন্ট সিস্টেম। ট্রাই কম্পোনেন্ট সিস্টেম মানে তিন রকমের কম্পোনেন্ট আছে, সেই তিন রকমের কম্পোনেন্টকে আমরা মেশাবো বিভিন্ন অনুপাতে। তখন তারা কি অবস্থায় থাকবে, কি ফেজে থাকবে, তাদের কম্পোনেন্টগুলোর কনসেন্ট্রেশন কি হবে, এই যাবতীয় তথ্য যদি আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি তাহলে সেটাকে ফেজ ডায়াগ্রাম বলে। এবারে তিনটের বেশি কম্পোনেন্টও হয়, অবশ্যই হয়, সেটা সম্ভব। মাল্টি কম্পোনেন্ট সিস্টেমস আর প্রবাবল, বাট দে আর ভেরি কমপ্লিকেটেড। তার মানেটা কি না, তারা খুব জটিল। সেই জায়গাটা আমাদের এখানে আলোচনার এখতিয়ারের বাইরে, তাই সেই জিনিসগুলো আমরা আলোচনা করব না। তো প্রথমে আমি যেটা বললাম যে জলের যে ফেজ ডায়াগ্রাম, সেই জলের ফেজ ডায়াগ্রামটা আমরা এখানে আলোচনা করব। দেখো, জলের ফেজ ডায়াগ্রাম। জলের ফেজ ডায়াগ্রামে এক্স অ্যাক্সিসে টেম্পারেচারকে প্লট করা হয়েছে, ওয়াই অ্যাক্সিসে প্রেশারকে প্লট করা হয়েছে। টেম্পারেচারের ইউনিট ডিগ্রি সেলসিয়াস, প্রেশারের ইউনিট টরিসেলি বা মিলিমিটার এইচজি। এখানে মোট চারটে কার্ভ আছে, ওএ, ওবি, ওসি এবং ওডি। এই চারটে কার্ভের মধ্যে তিনটে কার্ভকে সলিড দেখানো হয়েছে এবং ওডি কার্ভটাকে লাইট দেখানো হয়েছে। এই তিনটে কার্ভ, এই চারটে কার্ভের মধ্যে তিনটে কার্ভ হচ্ছে মেইন কার্ভ। ওডি কার্ভটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই যে কার্ভগুলো রয়েছে, এই কার্ভ দিয়ে যে জোনগুলো বিভক্ত হচ্ছে, প্রথমত আমাদের দেখে নিতে হবে যে এই জোনগুলো কোথায় কে অবস্থান করছে। এই যে বি ও সি, এই যে লাইনটা দেখছো, এই লাইনের বাঁ দিকটা, এই পুরো অঞ্চলটাই হচ্ছে সলিড। অর্থাৎ এই টেম্পারেচার এবং প্রেসার রেঞ্জের মধ্যে তুমি H2O কে রাখলে সে সর্বদা সলিড ফর্মে থাকবে। ইট উইল অলওয়েজ এক্সিস্ট ইন দ্য সলিড ফর্ম। Similarly, above the COA line, H2O always exists in the liquid form, as well as it exists in the gaseous form
below the BOA line. So these are described here. এইখানে দেখো এটাকে সিঙ্গেল ফেজ বলা হচ্ছে এবং তাদের ডিগ্রি অফ ফ্রিডমও ক্যালকুলেশন করা হয়েছে। তো যেহেতু একটাই ফেজ এবং কম্পোনেন্টও একটাই, তাহলে সি এর জায়গায় 1 এবং পি এর জায়গাতেও 1 দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে ডিগ্রি অফ ফ্রিডমের মান হচ্ছে 2। সো এই যে জোনগুলো এগুলো বাই ভ্যারিয়েন্ট জোন। কেন বাই ভ্যারিয়েন্ট জোন? যে আমি যে কোনো একটা পয়েন্টে আছি, তো সেখানে তার প্রেশার এবং টেম্পারেচার উভয়ের প্রয়োজন হবে। এই যে BOC এই যে লাইন, তার বাঁ দিকে যে কোনো অঞ্চলের যে কোনো পয়েন্টে আমি যদি প্রেশারের সাথে টেম্পারেচারটা উল্লেখ না করি, তাহলে কিন্তু বলতে পারবো না যে আমি কোথায় রয়েছি। শুধু সলিড H2O আছে বললেই কিন্তু হবে না, তার দুটো ভ্যারিয়েবল প্যারামিটার আমাকে ডেসক্রাইব করতে হবে। সুতরাং ডিগ্রি অফ ফ্রিডম হতে হবে 2। একই কথা প্রযোজ্য লিকুইড এবং গ্যাসিয়াস ফেজের ক্ষেত্রে। এবারে চলে যাচ্ছি এই লাইনগুলোর ব্যাখ্যায়। এখানে দেখো যে এই ছবিটা আমি রেখেছি জাস্ট রেফারেন্স হিসেবে, তোমরা যখন নোট নেবে তখন এই ছবিটা আর সেকেন্ড টাইম আঁকার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য এই ছবিটা এখানে রেখেছি। তো তিনটে মেইন সলিড লাইন আছে, OA, OB এবং OC। এদের মধ্যে যেটা OC লাইন বা CO লাইন, সেই CO লাইনটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন। কোন ইকুইলিব্রিয়াম লাইন? না সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম লাইন। এখানে সলিড থেকে লিকুইড এই ফিউশন এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে বা মেল্টিং এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। তুমি উল্টোভাবে বলতে পারো, এটাকে ফ্রিজিংও বলা যেতে পারে। OA লাইন যেটা, OA লাইনটা কি না ভেপোরাইজেশন, লিকুইড থেকে গ্যাস বা লিকুইড থেকে ভেপার। তাহলে এটা হচ্ছে বয়লিং কার্ভ। এটা যদি ফ্রিজিং কার্ভ হয় বা ফিউশন কার্ভ হয়, তাহলে এটা হচ্ছে বয়লিং কার্ভ। অন দ্য আদার হ্যান্ড OB এটা হচ্ছে সাবলিমেশন কার্ভ। এবারে এই লাইনগুলো দেখো, এগুলো 1 ডাইমেনশনাল লাইন। লাইন মানেই অলওয়েজ 1 ডাইমেনশনাল। জোন বা এরিয়া হচ্ছে 2 ডাইমেনশনাল, তাই এগুলো বাই ভ্যারিয়েন্ট। কিন্তু লাইন সবসময় সিঙ্গেল ডাইমেনশনাল। সো এদের ডিগ্রি অফ ফ্রিডম হবে 1। কিভাবে 1 হবে? না এখানে দুটো ফেজ আছে এবং একটা ইকুইলিব্রিয়াম আছে। তাহলে দুটো ফেজ, একটা ইকুইলিব্রিয়াম এবং দুটো কম্পোনেন্ট কি না সলিড H2O, লিকুইড H2O। তাহলে C-2 ইকুইলিব্রিয়াম রেস্ট্রিকশন M = 1। তাহলে C কত? না C' - M, that is 2 - 1 = 1. So single component C = 1. ফেজ কটা? না দুটো, P = 2। দেখো এখানে C এ আমি 1 পুট করেছি, P তে 2 পুট করেছি, the result is 1। তাহলে লাইনটা যেমন 1 ডাইমেনশনাল লাইন, সিমিলারলি এই 2 ফেজ ইকুইলিব্রিয়ামগুলো হচ্ছে তোমার গিয়ে মনোভ্যারিয়ান্ট বা ইউনিভ্যারিয়ান্ট। ফাইনালি চলে আসছি এই O পয়েন্টটাতে। এই O পয়েন্টটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। ওকে, ট্রিপল পয়েন্ট মানে তিনটে ফেজ ইকুইলিব্রিয়ামে আছে, সলিড লিকুইড গ্যাস। এর মান কত? না 0.0075 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড করেসপন্ডিং প্রেশার ইজ 4.58 টরিসেলি বা 4.58 মিলিমিটার Hg। এই পয়েন্টে এই তিনজন সহাবস্থান করে এবং এর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 0। তোমাকে যদি বলা হয় যে জল তার ট্রিপল পয়েন্টে আছে, তুমি কোনো ডেটা চাইবে না, কারণ তুমি জানো যে এটা টেম্পারেচার ফিক্সড, প্রেশারটাও ফিক্সড। সুতরাং এখানে ডেসক্রাইব করার জন্য কোনো এক্সট্রা ভ্যারিয়েবলসের প্রয়োজন হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে জল মানে H2O in the solid form, that is ice, generally melts। কারণ দেখো 1 atm প্রেসারে 760 মিলিমিটার Hg-তে এই যে এই পয়েন্টটা করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস 0 ডিগ্রি সেলসিয়াসে জল মেল্ট করে আইস, আর ওয়াটার বয়েল করে 100 ডিগ্রি সেলসিয়াসে। দেখো 1 atm প্রেসারে বা 760 মিলিমিটার Hg-তে করেসপন্ডিং টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে আইস জেনারেলি মেল্টস, তাহলে উত্তরটা হচ্ছে আমরা
এসটিপিতে থাকি সবসময়, বেশিরভাগ সময়, বা নর্মাল অ্যাটমসফেরিক প্রেশারে থাকি, অর্থাৎ 1 atm প্রেশারে থাকি, তো আইস তো মেল্ট করবেই। দেখো সেখানে এই লাইনটা ক্রস করতে হচ্ছে, কিন্তু ইট ক্যান বি সাবলিমড, আইসকে সাবলিমেশনও করা সম্ভব। তাহলে তার উত্তরটা কি হবে? না, উত্তরটা হবে যে দ্য ট্রিপল পয়েন্ট অফ H2O is far below the normal atmospheric pressure. So if the pressure is reduced below the triple point, then direct sublimation of ice into gas is possible. সেক্ষেত্রে এরকম কোনো একটা প্রেশার আছে যেখানে দেখো আমরা ওবি লাইনটাকে ক্রস করব, অর্থাৎ সলিড থেকে ডিরেক্ট গ্যাসে চলে যাব। সুতরাং এই ধরনের প্রশ্নের উত্তর তোমাকে এইভাবে দিতে হবে। ফাইনালি চলে আসি আমরা এই ওডি, এই কার্ভটা সম্বন্ধে। ওডিটাকে বলা হয় সুপার কুলিং কার্ভ বা মেটাস্টেবল কার্ভ। এটা একটা মেটাস্টেবল ফেজ। যদি এমন হয় যে ও লাইন বরাবর আমরা খুব দ্রুত নামছি, অর্থাৎ লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম বরাবর খুব দ্রুত নামছি, তাহলে ও পয়েন্ট ক্রস করার পর আমরা সলিড জোনে ঢুকে যাই, কিন্তু সলিড না হয়ে জলটা লিকুইড থেকে যায়। এর পিছনে কারণটা কি? না, আইস তার একটা নিজস্ব ক্রিস্টাল স্ট্রাকচার আছে, সেটি ডায়মন্ডের মতো দেখতে, এবং তার জন্য প্রপার ওরিয়েন্টেশন দরকার হয়। এবার এই প্রসেসটা যদি খুব ফাস্ট হয়, আইস তার প্রপার ওরিয়েন্টেশন পায় না, অর্থাৎ ওয়াটার মলিকিউলগুলো ডায়মন্ডের মতো ওরিয়েন্টেড হওয়ার মতো পর্যাপ্ত সময় পায় না, তাই সে ক্রিস্টাল ফর্ম করতে পারে না এবং লিকুইড অবস্থায় থাকে। এটা একটা মেটাস্টেবল স্টেট। এটাকে খুব সহজেই বরফে পরিণত করা যাবে যদি তাকে একটু সময় দেওয়া হয়, অথবা একটা বরফের কুচি তার মধ্যে ফেলে দেওয়া হয়, অথবা তাকে যদি একটা গ্লাস রড দিয়ে স্টার করা হয়, তাহলেই সঙ্গে সঙ্গে বরফ জমে যাবে। ফলে সলিড জোনের মধ্যে লিকুইড, এটা একটা মেটাস্টেবল স্টেট। তাই ওডি কার্ভটাকে আমরা আলাদাভাবে দেখিয়েছি। তাহলে কি দাঁড়ালো ঘটনাটা? অন ফাস্ট ডিসেন্ডিং অ্যালং এও কার্ভ বরাবর খুব দ্রুত নেমে আসার সময়, দ্য লিকুইড ভেপার ইকুইলিব্রিয়াম ফেজ সাডেনলি এন্টার্স দ্য সলিড ফেজ জোন, মানে ও লাইনটাকে ক্রস করার পরে সে সলিড যে ফেজ সেই জোনটাতে প্রবেশ করছে, হোয়ার ওয়াটার এক্সিস্ট ইন লিকুইড ফেজ। এখানে জলটা সলিড না হয়ে লিকুইড ফেজে থাকছে, which is described as supercooled water. এটাকে supercooled liquid বলে, জলের ক্ষেত্রে supercooled water. Here the water molecules do not get adequate time, এটা টোম লিখে দিয়েছে, এটা প্রিন্টিং এরর, মানে টাইপিং এরর, এটা টাইম হবে, to orient themselves, অর্থাৎ মলিকিউলগুলো নিজেদেরকে অরিয়েন্ট করতে পারে না, so as to get the diamond like tetrahedral crystal structure of ice. আইসের স্ট্রাকচারটা টেট্রাহেড্রাল এবং ডায়মন্ডের মতো, এবং সেই স্ট্রাকচারটা সে পায় না এবং রিমেইনস অ্যাজ লিকুইড। সো দ্যাটস অল অ্যাবাউট ওডি কার্ভ। সো দিস ইজ অ্যাবাউট দ্য ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। সো টিল দেন, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।